সবাই কি দেখতে পাচ্ছেন? জি মিস। আচ্ছা দেখেন, আমাদের টপিক হচ্ছে আজকে সুপারপজিশন থিওরেম। ল্যাবে অলরেডি করেছেন না? কার কি মনে আছে কিছু? কেউ বলতে পারবেন থিওরেমটা কি? কোনো কিছু মনে পড়ে আপনাদের ল্যাবে কিভাবে করেছিলেন? আমার মনে হয় আপনাদের দুই গ্রুপেরই হয়ে গিয়েছে এটা ল্যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বলি শোনেন। এই যে সুপারপজিশন থিওরেম, এই থিওরেমটা সবার আগে মনে রাখবেন যে এখানে কিছু জিনিস হাইলাইট করা আছে। লক্ষ্য করেন যে কিছু স্পেশাল সার্কিটের জন্য এটা অ্যাপ্লিকেবল। মানে হচ্ছে যে আপনার যেসব সার্কিটে একের অধিক একের অধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, সেসব সার্কিটে আপনি এই থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবেন। কথাটা কি বুঝছেন আমি কি বলেছি? হ্যালো, আমার জি কথা ম্যাম। কি বুঝতে পারছেন? জি মিস। যে আমি বলছি যে যেসব সার্কিটে আপনার মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, সেসব সার্কিটে আপনি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এটা বললাম যে আপনার শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কথা কিন্তু আমি বলেছি। দেখেন, আমি কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সের কথা বলিনি। ডিপেন্ডেন্ট সোর্স থাকুক আর না থাকুক, একটা থাকুক দুইটা থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সেসব সার্কিটে আপনি এই থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবেন যেসব সার্কিটে আপনার একের অধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। ঠিক আছে, আরো কিছু শর্ত আছে আমি বলছি। দেখেন তার মধ্যে আমি এখানে একটা সার্কিট দেখাই আগে, একটু লক্ষ্য করেন। এই যে একটা সার্কিট, এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছেন সবাই? জি মিস। আচ্ছা বলেন এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? তিনটা। ভেরি গুড, দুইটা। তিনটা ইন্ডিপেন্ডেন্ট না, সোর্স আছে। তিনটা। হ্যাঁ, ভেরি গুড, না। তিনটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই, আছে? নো মিস। আচ্ছা, এখন দেখেন এখানে একটা স্পেসিফিক একটা ব্রাঞ্চের আমি দেখেন কি লিখেছি, একটা কারেন্ট ইন্ডিকেট করেছি। দেখেন আই, এটা বলেছে হচ্ছে 12 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা সেটা হচ্ছে আই। ঠিক আছে, এখন আমাকে বলেন এই যে আই কারেন্টটা ফ্লো করছে, এটা কি আপনার তিনটা সোর্সের কম্বাইন্ড ইফেক্ট না? এই তিনটা সোর্স মিলে সার্কিটে আপনার একটা ইফেক্ট ফেলছে, তাদের কম্বাইন্ড ইফেক্টের জন্যই কিন্তু এই কারেন্টটা ফ্লো হচ্ছে। এটাকে আমরা ডিনোট করেছি হচ্ছে আই দিয়ে। এটা কিন্তু কোনো একটা যে কোনো সোর্সের জন্য হচ্ছে না, তিনটার কম্বিনেশন হয়ে একটা ইফেক্ট হচ্ছে। সেই ইফেক্টের কারণে এই 12 ওহমের মধ্য দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এটা বুঝতে তো কারো কোনো প্রবলেম নেই, আছে? আচ্ছা, ম্যাডাম এখন দেখেন, এখন দেখেন তাহলে এই সুপারপজিশন থিওরেমটা বলে হচ্ছে একদম সিম্পল কথা, যে আপনার এরকম একটা সার্কিট যেখানে হচ্ছে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, এরকম একটা সার্কিটের কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বা ভোল্টেজ হচ্ছে কি আসলে, যে আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রতিটা সোর্স কনসিডার করেন একটা একটা করে, মানে হচ্ছে ধরেন আপনি এখানে 30 অ্যাম্পিয়ার সোর্সটাকে কনসিডার করছেন যে এই সোর্সটা আছে, অন্য সোর্স গুলো নেই। তাহলে কি বলেন তো যে এই সোর্স দুটো ধরেন নেই, এটাও নেই এটাও নেই, তাহলে কি বলেন তো এই সার্কিটে কি আই কারেন্টই ফ্লো হবে না অন্য কোনো একটা ডিফারেন্ট কারেন্ট ফ্লো হবে? ডিফারেন্ট একটা ডিফারেন্ট, অবশ্যই কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে। আবার ধরেন যে কখনো আমি বলছি যে হ্যাঁ, যে মানে এই 30টা নেই, শুধু এখানে 15 আছে, এই 15 অ্যাম্পিয়ারটাও নেই, শুধু এই 15 ভোল্ট সোর্সটা আছে, আর এই বাকি সোর্স দুটো নেই। নেই মানে ডিঅ্যাক্টিভেট, এটা কিভাবে হয় পরে বলছি। তাহলে তো নিশ্চয়ই আবার আইও ফ্লো হবে না, আবার একটু আগে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল সেটাও ফ্লো হবে না, অন্য একটা ডিফারেন্ট ভ্যালুর কারেন্ট ফ্লো হবে না, হুম হুম। জি জি ম্যাডাম। তাই না? এখন দেখেন আবার যদি আমি কখনো বলি যে এখানে শুধু এখন 15 অ্যাম্পিয়ার সোর্সটা আছে, এই সোর্সটাও নেই এই সোর্সটাও নেই, তাহলে আর এক ধরনের কারেন্ট ফ্লো হবে, সেটা আইও না, এর আগে যেটা হচ্ছিল ধরেন যে I1 বা I2 একটাও কারেন্ট না,
তাই না? তার মানে আমরা বলতে পারবো কি যে তিনটা সোর্স যদি আমরা আলাদা আলাদা করে কনসিডার করি, তিনজনের কারণে ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট ফ্লো হবে। এখন এই থিওরেমটা বলে সিম্পলি যে আপনার এই যে তিনটা সোর্সের কম্বাইন্ড ইফেক্টের যোগফলটাই হচ্ছে আলটিমেটলি সবগুলো সোর্সের ইফেক্টের কারণে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা। কথাটা কি বোঝা গিয়েছে? জি ম্যাডাম। যে আপনি যদি একটা একটা করে সোর্স কনসিডার করেন তাহলে যে কারেন্ট গুলো হবে, ধরেন আমি বললাম যে যখন আমার এই 30 অ্যাম্পিয়ার যখন আছে, আমি বললাম যে ধরেন এই 30 অ্যাম্পিয়ার সোর্সটা আছে, অন্যগুলো নেই, তখন আমি ধরেন কারেন্টটাকে লিখলাম হচ্ছে এরকম যে কারেন্টের মান এখন আমার হচ্ছে I1। কখন আমার যখন 30 অ্যাম্পিয়ারটা অ্যাক্টিভেট, অন্যগুলো ডিঅ্যাক্টিভেট, একটা সোর্স আছে সার্কিটে বললাম আমি। আবার ধরেন যখন আমি বললাম যে আমার 15 ভোল্ট অ্যাক্টিভেট, অন্য সবগুলো ডিঅ্যাক্টিভেট, তখন যে কারেন্টটা ফ্লো হচ্ছে একটাই ব্রাঞ্চ, কিন্তু দেখেন ওই একটা ব্রাঞ্চের কারেন্ট বের করাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি বললাম যে এই কারেন্টের ভ্যালু এখন আমি ধরলাম I2, ঠিক আছে? আবার ধরেন আমি বললাম যে যখন আমার 15 অ্যাম্পিয়ার কারেন্টটা অ্যাক্টিভেট, কারেন্ট সোর্সটা অ্যাক্টিভেট, তখন যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আমার I3। আমি বললাম যে এটা হচ্ছে আমার I3, ঠিক আছে? আমি একটা একটা করে সোর্স কনসিডার করার ফলে যেই কারেন্ট গুলো ফ্লো হচ্ছে, আপনি যদি সবগুলো সোর্স একসাথে কনসিডার করেন তাহলেই যে কারেন্টটা ফ্লো হবে সেটা হবে আপনার ইন্ডিভিজুয়াল ইফেক্টের যোগফলের সমান। টোটাল যোগফলের আপনার সমান, কারেন্টটা যদি হ্যাঁ আই যদি হয় তাহলে আইটা হবে সিম্পলি I1 I1 plus যোগ I2 plus I2। I3। একদম সিম্পল কিন্তু ব্যাপারটা, জি যে আপনি একটা একটা করে সোর্স কনসিডার করছেন তাহলে ওদের যে ইফেক্টটা হবে সেটা আসলে কি তিনটা সোর্স একসাথে কনসিডার করলে যে কারেন্টটা হবে সেটার ইফেক্টের সমান। মানে ইন্ডিভিজুয়াল ইফেক্টের যোগফল ইকুয়ালস টু কম্বাইন্ড ইফেক্ট। কথাটা কি বুঝছেন সবাই? জি জি। আচ্ছা, এখন দেখেন কথাটা একদমই সিম্পল, কিন্তু এখানে কিছু শর্ত প্রযোজ্য। শর্তগুলো লক্ষ্য করেন। একটা বলেছে হচ্ছে কি আপনার যে মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, এটা তো আমরা বুঝলামই যে একটা সার্কিটে আপনার একের অধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে তো আর হচ্ছে না এই ব্যাপারটা, যে তাহলে কি কি ইফেক্ট যোগ করবেন, তাই না? মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। আর কিছু কথা লেখা আছে, এটা একটু পড়েন। বলেছে কি যে দ্য সুপারপজিশন থিওরেম ফর ইলেকট্রিক্যাল সার্কিটস স্টেটস দ্যাট ফর আ লিনিয়ার সিস্টেম, কথাটা এখানে লেখা আছে, এটা কি দেখেছেন সবাই? লিনিয়ার সিস্টেম বলতে কি বোঝায় ম্যাডাম? এটাই, এটা কিন্তু আপনি সব সিস্টেমে মানে অ্যাপ্লাই করতে পারবেন না, শুধুমাত্র লিনিয়ার সিস্টেম ছাড়া। এখন লিনিয়ার সিস্টেম কি সেটা আমাদেরকে জানতে হবে না, যে আপনি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করছেন ঠিক আছে, কিন্তু সার্কিটটা তো আপনার লিনিয়ার হতে হবে। লিনিয়ারটা হচ্ছে কি যে সিম্পলি কিছু লিনিয়ার এলিমেন্ট যদি আপনার সার্কিটে থাকে, সার্কিটে সবগুলো এলিমেন্ট যদি আপনার লিনিয়ার হয় সেটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার সিস্টেম। এখন লিনিয়ার এলিমেন্টটা একটু দেখেন, সাউন্ড একটু কম মনে হচ্ছে। দেখেন এখন, এখন আমি যেটা আসছি সেটা হচ্ছে লিনিয়ার সিস্টেমটা আসলে এটা জানার পরে আমরা সার্কিট সলিউশনে যাব। কি লিখেছি একটু পড়েন তো সবাই। A বলেছে linear হচ্ছে circuit is a পড়েন। circuit whose output is linearly related or directly proportional to its input. ইনপুট, এরকম কোথাও মনে পড়ে? ধরেন যে এটা একটা সার্কিট, এখানে একটা সার্কিট দেয়া আছে, এখানে আমরা বলছি হচ্ছে এটা হচ্ছে সোর্স ভোল্টেজ, ভিএস টা হচ্ছে আপনার সোর্স ভোল্টেজ, যাকে আমরা বলছি হচ্ছে ইনপুট, আর আইটাকে বলছি হচ্ছে আউটপুট। আচ্ছা, এই সার্কিটে একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে কি আপনার রোধ আছে, দেখেছেন যে একটা রোধ আছে এখানে। এই লিনিয়ার সার্কিট সেগুলোই হচ্ছে, সেই সব এলিমেন্টকে আপনার লিনিয়ার এলিমেন্ট বলা হবে। আর লিনিয়ার এলিমেন্ট যে সার্কিটে থাকবে সেই সার্কিটগুলোই হচ্ছে লিনিয়ার সার্কিট, যাদের ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশনশিপটা লিনিয়ার। মোট কথা আপনারা এই যে একটা রোধের অ্যাক্রসে ভোল্টেজ কারেন্টের রিলেশনশিপ জানেন না? মনে করেন তো, আপনারা একদম শুরুতেই পড়েছেন যে ওহমস ল পড়েছেন না? I equal to V by R. ভি বাই আর। তাহলে আপনি যদি একটা এরকম গ্রাফ প্লট করেন রোধের জন্য, যদি আপনি ওয়াই এক্সিসে কি করেন, ওয়াই এক্সিসে যদি কি বলেন তো, যদি কারেন্ট না ভোল্টেজ প্লট করবেন বলেন তো ওয়াই এক্সিসে? Y axis এ ভোল্টেজ না, নাকি ভুলে গেছি? কারেন্ট। না 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 আই ধরে গেল। হ্যাঁ, আর যদি এক্স এক্সিসে ভোল্টেজ প্লট করেন, আমি বললাম দুটাই হচ্ছে রোধের অ্যাক্রসে, রোধের অ্যাক্রসে ভোল্টেজ, রোধের মধ্য দিয়ে কারেন্ট যদি প্লট করেন তাহলে কেমন হবে বলেন তো রিলেশনশিপটা আমাকে বলেন। সরল রেখিক হবে না? মূল বিন্দুগামী সরলরেখা। সরলরেখা হবে অবশ্যই, মনে আছে? জি ম্যাডাম।
এটা হবে না? জি কারণ মূলবিন্দুর কি মতো আপনি হবে। জানেন I ইজ ইকুয়ালস টু হচ্ছে V/R, এটা আপনি জানেন তাই জি না? এই যে 1/R টা তো কনস্ট্যান্ট, হুম এটা হচ্ছে আপনার y অ্যাক্সিস বরাবর, আর 1/R টা হচ্ছে কনস্ট্যান্ট মানে m, আর এটা হচ্ছে জি ম্যাডাম। ভেরিয়েবল x অ্যাক্সিস বরাবর x এক্স। এর মতো। তাহলে আপনি y mx একটা সরলরেখার ইকুয়েশন পেলেন। এই যে জি এ ম্যাডাম। ধরনের যে এলিমেন্টের আপনার ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশনশিপটা লিনিয়ার, এগুলোকে হচ্ছে লিনিয়ার এলিমেন্ট বলা হয়। ঠিক আছে? আচ্ছা। হুম এখন আপনি চিন্তা করেন এই লিনিয়ার এলিমেন্ট গুলো শুধু রোধ ছাড়াও আরো কিছু আছে, যেটা হচ্ছে আপনার ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো আমরা একটু পরে যেয়ে পড়বো। মানে মোট কথা হচ্ছে আপনি ওয়ান ওয়ানে যতগুলো সার্কিট পড়বেন, যতগুলো এলিমেন্ট দেখবেন, সবগুলোই হচ্ছে আপনার লিনিয়ার। ঠিক আছে? রোধ পড়বেন, ক্যাপাসিটর পড়বেন, ইন্ডাক্টর পড়বেন, সবগুলোই হচ্ছে আমার ওয়ান টু তেও সবগুলোই মোটামুটি হচ্ছে আমার লিনিয়ার। আচ্ছা, আর তাহলে লিনিয়ার যখন আমি বলছি তার মানে নন লিনিয়ার কথাটাও আসবে। নন লিনিয়ার হচ্ছে কি, যাদের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপটা স্ট্রেট লাইন পাবেন না। ঠিক আছে? সরাসরি হচ্ছে আপনার আউটপুটটা ইনপুটের প্রপোর্শনাল না, সেটা হচ্ছে নন লিনিয়ার এলিমেন্ট। এগুলো এক্সাম্পল হচ্ছে কি আপনার, যেগুলো আপনার সেমিকন্ডাক্টর ডিভাইস, যেমন হচ্ছে ডায়োড, বিজেটি, এগুলো হচ্ছে আপনার নন লিনিয়ার এলিমেন্ট, যেগুলো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। কথাটা বুঝছেন? আচ্ছা, আচ্ছা আচ্ছা মানে এই দেখেন ওই কথাটাই আমি লিখেছি, আর কিছু না। এটা আমি এগুলো রিডিং করবো না, এগুলো আপনাদের দেয়া আছে। ওই কথাগুলো আমি যেগুলো মুখে মুখে বললাম সেগুলো এখানে লেখা আছে। ঠিক আছে? এখন দেখেন যে এটা কেন জানাটা ইম্পর্টেন্ট, কেন লিনিয়ারিটি, সেটা একটু লক্ষ্য করেন। আপনি চিন্তা করেন, যদি আপনি বলেন যে এই সোর্স ভোল্টেজের ভ্যালু যদি আপনি বলেন হচ্ছে, আমি বললাম যে এটা হচ্ছে 5 ভোল্ট, এর জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছে আমি বললাম ধরেন সেটা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। হুম এখন যদি আপনি আপনি জানেন যে সার্কিটটা আপনার লিনিয়ার, তার মানে হচ্ছে কি আপনার আউটপুটটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনপুট। ইনপুট। আপনি ইনপুটকে যদি 2 টাইমস বাড়ান, ধরেন যদি এটাকে ডাবল করেন, তাহলে আপনি কি আউটপুটটাও। বলতে পারবেন? আউটপুটটাও ডাবল হয়ে যাবে না জি ম্যাডাম। যদি আপনার আর কনস্ট্যান্ট হয়? কথাটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। এটা হচ্ছে একটা মানে কেন আপনার জানা দরকার, তাহলে আপনি কি করতে পারবেন, আউটপুটটা প্রেডিক্ট করতে পারবেন। যদি আপনি ইনপুটকে এতটুকু বাড়ান, আউটপুটটাও ঠিক সেভাবে বাড়বে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্টের কথা বলেছি, আর কিন্তু আমি পাওয়ারের কথা বলতাম সবসময়, কিন্তু এখন কিন্তু পাওয়ারের কথা বলিনি, বলেছি? আমি না। বলেছি আপনি যদি শুধুমাত্র কোনো একটা এলিমেন্টের ভোল্টেজ বা কারেন্ট বের করতে চান, তাহলে আপনি কি করবেন, ইন্ডিভিজুয়াল সোর্সের ইফেক্ট গুলো যোগ করলে কম্বাইন্ড ইফেক্টটা পাবেন। তাই হুম বলেছি, আমি কিন্তু পাওয়ারের কথা এখানে আনিনি। কেন আনিনি বলতে পারবেন আমাকে? এই যে একটু লক্ষ্য করেন, কেন আনিনি একটু লক্ষ্য করেন, দেখলেই বুঝতে পারবেন। দেখেন, যেমন আমরা ভি ইকুয়ালস টু আই আর বলি, এখন এখানে কিন্তু ভি আই আর এটা কিন্তু লিনিয়ার রিলেশনশিপ, তাই না? ভি ইকুয়ালস টু আই আর, কিন্তু পাওয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার আই পাওয়ারের সাথে বা ভি পাওয়ারের সাথে কি লিনিয়ারলি রিলেটেড? আপনি কি কারেন্টকে এখানে 2 গুণ বাড়লে পাওয়ার কি 2 গুণ বাড়বে, বা ভোল্টেজকে 2 গুণ বাড়লে পাওয়ার না কি না 2 না গুণ না, বাড়বে? তা বর্গের তো হচ্ছে সমানুপাতিক। না। হ্যাঁ সেটাই, এই জন্য আপনি কিন্তু পাওয়ার বের করতে পারবেন না এইভাবে, যে আপনি ধরেন একটা সোর্সের ইফেক্টের জন্য পাওয়ার বের করলেন, আবার সোর্সের ইফেক্টের জন্য পাওয়ার বের করলেন, এরকম সবগুলো সোর্স যোগ করলে আপনি কম্বাইন্ড পাওয়ার কিন্তু পাবেন না। ঠিক আছে? আপনাকে কি করতে হবে, ভোল্টেজ কারেন্ট বের করেই পরবর্তীতে যে পাওয়ার বের করতে হবে। এখানে ওই জন্যই কথাটা বলা হচ্ছে, শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্টের জন্য আপনার এই যে আপনার মানে সুপারপজিশন ম্যাডাম আমরা থিওরেমটা ভাগে অ্যাপ্লিকেবল। ভাগে পাওয়ারটা বের করতে পারবো না। প্রতি ভাগে বের করতে হবে আপনাকে। ধরেন আপনি ফার্স্ট পোর্শন কনসিডার করলেন, যখন আপনি একটা সোর্স অ্যাক্টিভেট, তখন আপনি ভোল্টেজ বের করলেন কোন এলিমেন্টের, ওই এলিমেন্টেরই কারেন্ট বের করলেন, তারপর গুণ করে পাওয়ার বের করলেন। এভাবে আচ্ছা প্রতিটা স্টেপে আপনি পাওয়ার বের করে ফাইনালি যে বের করতে পারবেন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার দেখেন আমরা অঙ্ক করলে ক্লিয়ার হবে জিনিসটা। এখানে আমি যে কথাটা বলেছি সেটা একটু লক্ষ্য করেন। আমি বলেছি কি যে আপনি এট এ টাইমে সোর্স কনসিডার করছেন মাত্র কয়টা, একটা, তাই না? বাকিগুলো কিন্তু আমি বলেছি ডিঅ্যাক্টিভেটেড করবেন, তাই না? যদি হুম আপনার সার্কিটে আমি একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম, ওখানে আপনার 3টা সোর্স ছিল। 3টা সোর্সের মধ্যে আমি বলেছি আপনি যদি একটা একটা করে সোর্স কনসিডার করেন, তাহলে কি হবে, আপনার সবগুলো ইফেক্টে যোগ করলে আপনি কম্বাইন্ড সোর্সের ইফেক্টটা পাবেন। এখন এই যে আমি কথাটা বলেছি যে ডিঅ্যাক্টিভেট করা, এটা কি আপনি এট এ টাইমে সার্কিটে রাখতে পারছেন মাত্র একটা সোর্স। আচ্ছা, আমাকে একটু বলেন তো এটা সুবিধাটা কি, আমি যে থিওরেমটা পড়াচ্ছি এটা পড়ানোর মানে কি কারণে আপনার কাজে লাগতে পারে, বলেন তো আমাকে।
যেটা পড়ে আমাদের লাভ কি হবে, সার্কিট সলিউশনে কি লাভ হবে? হবে কিছু একটা। আচ্ছা দেখেন আমি একটু বলি, লাভটা তো একটা কিছু আছে সেটা আমি একটু বলি আগে। দেখেন ধরেন এটা একটা সার্কিট, এই সার্কিটে আপনার তিনটা সোর্স যদি একসাথে অ্যাক্টিভেট থাকে, তাহলে যদি আপনি এখানে আই বের করতে পারবেন, কোনো কিন্তু সমস্যা নেই। আপনি নোট করে বা মেশ করে বা সোর্স কনভার্সন করে কিন্তু আই বের করতে পারবেন, কোনো সমস্যা আছে বের করতে? এখানে না। আই কিন্তু আপনি ইজিলি বের করতে পারছেন। কিন্তু আপনি যদি এখানে এই তিনটা সোর্স একসাথে অ্যাক্টিভেট না রেখে এট এ টাইমে মাত্র একটা একটা করে সোর্স অ্যাক্টিভেট রাখেন, তাহলে আপনার সার্কিটের ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে না, ছোট হয়ে যাবে না সার্কিট? চিন্তা করেন আপনি তিনটা স্টেপে সার্কিটটা সলভ করবেন এবং প্রতিটা স্টেপে আপনি মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স রাখবেন, বাকি সবগুলো ডিঅ্যাক্টিভেটেড করে রাখবেন। আচ্ছা তাই তো, তাহলে মানে আপনার সার্কিটে প্রসেসটা বড় হবে বাট প্রসেসটা বড় হবে কিন্তু সিম্পল হয়ে যাবে সার্কিটটা, তাই না? ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। আর আপনি যদি চিন্তা করেন, আপনি রিয়েল লাইফে চিন্তা করেন, রিয়েল লাইফে কিন্তু আপনার তিনটা সোর্স একসাথে অ্যাক্টিভেট রেখে যে মানে অ্যাভেলেবেল পাওয়াটাই খুব ডিফিকাল্ট। এখানে আপনি কিন্তু একটা একটা করে সোর্স অবশ্যই অ্যাভেলেবেল পাবেন যে কোনো ল্যাবে বা যে কোনোখানে। আপনি যদি এরকম করেন যে একটা সোর্স আগে অ্যাক্টিভেট রাখলেন, তারপরে এই কারেন্টটা মাপলেন, আবার এই সোর্স ডিঅ্যাক্টিভেট করে এই সোর্সটা অ্যাক্টিভেট রাখলেন, তারপরে এই কারেন্টটা মাপলেন, আবার এই দুইটা সোর্স ডিঅ্যাক্টিভেট করে এটাকে অ্যাক্টিভেট রাখলেন, তারপরে কারেন্টটা মাপলেন, তাহলে কিন্তু আপনার সোর্সের অ্যাভেলেবিলিটিও ঠিক থাকলো, আবার আপনার সার্কিটটা সিম্পলও হয়ে গেল। চিন্তা করেন তারপরে আপনি ফাইনালি কি ইফেক্টে পাবেন? তিনটা সোর্সের ইফেক্টের যোগফলের সমানটাই হবে হচ্ছে আই। তিনটা সোর্স যদি একসাথে কাজ করতো তাহলে যে কারেন্টটা ফ্লো করতো সেটা যদি আই হয়, আর আপনি একটা লাস্টে একটা যে করে আইটা সোর্স পাবো করে সেটা তিনটা জাস্ট যোগ করে দিবেন। যোগ তিনটার করে দিব। ইফেক্টের যোগফলটাই হবে আসলে কম্বাইন্ড ইফেক্টের জন্য যে কারেন্টটা ফ্লো করতো সেটা। যেটা হচ্ছে আপনার সার্কিট সলিউশনটা সিম্পল হয়ে গেল। কিন্তু স্টেপ গুলো বুঝেছেন? জি। যতগুলো আপনার ইন্ডিপেন্ডেন্ট সোর্স ততগুলো স্টেপে কিন্তু সার্কিটটা সলভ করতে হবে। ডিপেন্ডেন্ট সোর্স ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আচ্ছা এবার আসেন, আমি কিন্তু এখানে কথা বলছি যেটা সেটা হচ্ছে যে আপনি অ্যাক্টিভেট রাখছেন কোনটা। ধরেন আপনি এটাকে অ্যাক্টিভেট রাখছেন, এই 15 ভোল্টকেও ডিঅ্যাক্টিভেট করবেন, এটাকেও ডিঅ্যাক্টিভেট করবেন। এখন ডিঅ্যাক্টিভেট করার নিয়মটা কি এটা কি আপনারা জানেন? ল্যাবে কিন্তু অলরেডি মানে আমি করেছে। আগের ইয়াতে দেখলাম সোজা তার দিয়ে দিয়েছেন আগের স্লাইডে। আচ্ছা একটু স্লাইডে দিয়েছি কিন্তু একটু লক্ষ্য করেন। মানে তার দিয়ে দিব সুন্দরভাবে একটা। সবসময় তার দিবেন না, নিয়ম আছে। নিয়ম হচ্ছে কি, যদি আপনি ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করতে চান, ডিপেন্ডেন্ট সোর্স তো ডিঅ্যাক্টিভেট করা যায় না, এটা তো সবাই জানেন। জি। আপনি যদি একটা ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে চান, একে একটা ভোল্টেজ সোর্স আছে না এখানে, একে ডিঅ্যাক্টিভেট করতে হলে কি করবেন আপনি? এই সোর্সটা ধরেন আপনি ল্যাবে চিন্তা করেন, ল্যাবে কিভাবে করেন? ল্যাবে এনেছেন ধরেন একটা প্লাস থেকে একটা মাইনাস থেকে আনেন, মনে আছে? ডিসি পাওয়ার সাপ্লাই থেকে এভাবে আনেন, একটা তার এখানে দেন, একটা তার কোথায় দেন? এখানে দেন, মনে আছে? জি ম্যাডাম জি। তাহলে একটা ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করার নিয়ম হচ্ছে আপনি এই সবার আগে এই সোর্স গুলো, সোর্সের কানেকশনটা খুলে ফেলবেন। এই সোর্সের যে কানেকশন গুলো এগুলো খুলে একটা ফেলবেন। খুলে ফেললেই তো হয় ম্যাডাম। হ্যাঁ একটা খুলে ফেলবেন, যে কোনো একটা খুলে ফেলেন। খুলে ফেললে কি হবে তাহলে আপনার এগুলো নেই এখন সার্কিটে নেই। এবং এই জায়গাটায় আপনি কি করবেন? একটা তার দ্বারা রিপ্লেস করবেন। তার, একটা তার দিয়েছি না আমি, দেখেন সোর্সের জায়গায় সোর্স নেই, কি করেছি? একটা তার দিয়ে রিপ্লেস করেছি। ব্রেডবোর্ডে তো তারের দরকার নেই, নরমাল। অবশ্যই দরকার আছে। হ্যাঁ আপনি এটা এটা তো কিভাবে ম্যাডাম ব্রেডবোর্ড ডিঅ্যাক্টিভেট তো করবেন? নিচে তার দিয়ে তো যোগ থাকে ব্রেডবোর্ডে, থাকে না? হ্যাঁ মানে সোর্সের জায়গায় এতক্ষণ আপনি কি এনেছিলেন? যে তার এনেছিলেন, প্লাস থেকে একটা মাইনাস থেকে একটা, মাঝখানে কি ছিল বলেন তো আবির? মাঝখানে তো ম্যাডাম, না না এক মিনিট, মাঝখানে একটা কিন্তু রোদ ফাঁকা ছিল। ছিল রোদ। না, আচ্ছা ও ফাঁকা ছিল, এটা লক্ষ্য করেন। প্লাস থেকে একটা এনেছেন, এটা আসবে এক পয়েন্টে, মাইনাস থেকে একটা এনেছেন, এটা আসবে আর একটা পয়েন্টে। এই মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে, তাই না? আচ্ছা আচ্ছা। আচ্ছা কথাটা আমার বুঝছেন আমি কি বলছি? যে একটা আসবে হচ্ছে আপনার প্লাস থেকে আর একটা হচ্ছে মাইনাস থেকে, তাই না? মাঝখানে কিন্তু কি থাকবে? আপনার মাঝখানে ফাঁকা থাকছে। আচ্ছা। এটা তো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছে, তাই না? একটা হায়ার পোটেনশিয়াল একটা লোয়ার পোটেনশিয়াল টার্ম, লোয়ার পটেনশিয়াল। মাঝখানে তো ফাঁকা, এটাই তো ভোল্টেজ সরি সোর্স, সরি সরি। মনে আছে? আচ্ছা জি এখন আপনি বাই কি বাই। করবেন? এটা যেখান থেকে কানেকশনটা এসেছে, ডিসি পাওয়ার সাপ্লাই হোক বা ট্রেনার বোর্ড হোক, সেখান থেকে আপনি তারগুলো খুলে দিবেন। আর সোর্সের জায়গায় কি রিপ্লেস করবেন? সোর্সের জায়গায় রিপ্লেস করবেন হচ্ছে একটা তার। মানে কি, আগে পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, ফাঁকা মানে কি? এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স আছে না?
ধরেন আমি বললাম যে এটা 5 ভোল্ট, তার মানে কি এটা হচ্ছে +5 ভোল্ট আর এটা কত 0 ভোল্ট। জি ম্যাডাম। তাহলে দুটোর মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স অবশ্যই আছে। এখন আপনি চাচ্ছেন কি এই ভোল্টেজ সোর্সটা আগে যে পোটেনশিয়াল ডিফারেন্স ছিল সেটা যেন না থাকুক। তাহলে আপনি সেম পোটেনশিয়াল করতে হলে কি করতে হবে, তার দিয়ে কানেক্ট করতে হবে না এরকম করে। তার দিয়ে জি কানেক্ট করে দিলে কি হয়ে যাবে, আপনার পোটেনশিয়াল ডিফারেন্স এই পয়েন্টেরও যা, একটা তার দিয়ে দিচ্ছেন, তাহলে কি হবে এই পয়েন্টের যা পোটেনশিয়াল এই পয়েন্টের পোটেনশিয়াল কোনো মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, মানে জিরো না। পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাবে না। জি আগে একটা ভোল্টেজ সাপ্লাই দিত, কারেন্ট ফ্লো করতো হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, এখন কি কোনো কারেন্ট ফ্লো হবে বা ভোল্টেজ সাপ্লাই দিবে? এখন কিন্তু না। কিছু হবে না। এটাই হচ্ছে ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করার নিয়ম। কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন, যে ভোল্টেজ সোর্সের জন্য যে তারগুলো এসেছে সোর্স থেকে সেগুলো আগে সরিয়ে ফেলবেন সার্কিট থেকে। সরিয়ে ফেলবেন কেন, কারণ যদি আপনি এই অবস্থায় কানেক্ট করে দেন প্লাস আর জিরো, তাহলে তো আপনি সোর্সটাই শর্ট করে দিলেন, তাই না? এটা জি কি বুঝতে পেরেছেন, যে জি +5 জি ভোল্ট আর জি। এভাবে যদি কানেক্ট করে দেন তাহলে তো আপনি সোর্সটাকেই শর্ট সার্কিট করে দিলেন। এভাবে করলে হবে না, আপনার এই সোর্সের তারগুলো আগে খুলে ফেলতে হবে এবং কি করতে হবে এই পয়েন্টে কি করবেন, এই পয়েন্টে হচ্ছে একটা তার দ্বারা রিপ্লেস করবেন। এটা তো হচ্ছে গেল আমাদের ল্যাবে, থিওরিতে এত ঝামেলা নেই। থিওরিতে আমরা কি করব, ভোল্টেজ সোর্সের জায়গায় শুধুমাত্র কি করব, ভোল্টেজ সোর্সের জায়গায় আমরা শুধুমাত্র একটা তার রিপ্লেস করব, ঠিক আছে? জি ম্যাডাম। এটা হচ্ছে ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করার নিয়ম। এখন আপনারা আমাকে বলেন, এই যে ভোল্টেজ সোর্সের জায়গায় আমরা তার দিচ্ছি, কেন দিচ্ছি? অন্য কিছু দিতে পারতাম, অন্য কোনো রোধও দিতে পারতাম। না ম্যাডাম, এটা তো মানে ওই আমরা তো সোর্সটাকে সরাচ্ছি, আমাদের তো আর এখানে ওই সোর্সটাকে আমরা গুনবো না, ধরবো না। এখানে অন্য কোনো করবেন রোধ না, দিলে তো। হ্যাঁ। আগে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, সেটা হচ্ছে কি আমরা পোটেনশিয়াল ডিফারেন্সে রাখলাম। আচ্ছা, এটা বলা হয় কিভাবে জানেন, একটা যে কোনো সোর্স ডিঅ্যাক্টিভেট করা হয় কিভাবে, সোর্সের জায়গায় তার অভ্যন্তরীণ রোধ রিপ্লেস করা, এটা হচ্ছে নিয়ম। একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0 ওহম, ঠিক আছে? আইডিয়ালি 0 ওহম। এই জন্য আমরা শর্ট সার্কিট বা তার দিয়ে রিপ্লেস করি, এরকম তার দিয়ে রিপ্লেস করি। এই তারের রোধ কত বলেন তো আমাকে? 0 ওহম। 0 ওহম। তাহলে সোর্সের জায়গায় আমরা রিপ্লেস করছি তার। মানে আসলে নিয়ম হচ্ছে যে কোনো সোর্স ডিঅ্যাক্টিভেট করার নিয়ম হচ্ছে যে সোর্সের জায়গায় ওর অভ্যন্তরীণ রোধটাকে রিপ্লেস করবে। তাহলে ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0 দেখে আমরা তার দ্বারা রিপ্লেস করলাম, ঠিক আছে? এখন ঠিক একই রকম আপনি যদি কোনো কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে চান, এখন কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করবেন কিভাবে বলেন, যে আগে কারেন্ট ফ্লো করতো এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে আগে কারেন্ট ফ্লো করতো, এখন আপনি চাচ্ছেন যে কারেন্ট ফ্লো না করুক, তাহলে কি করবেন, এটা শর্ট করবেন না ওপেন করবেন এই জায়গাটা? আপনার ছবিতে বলছে ওপেন করবেন। মানে হচ্ছে কি যে আগে আপনার এই জায়গাটা একটা একটা কারেন্ট সোর্স কারেন্ট সাপ্লাই দিত, এখন আপনি চাচ্ছেন না যে এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট ফ্লো হোক, তাহলে আপনি যদি তার দিয়ে শর্ট করে দেন তাহলে তো কারেন্ট ফ্লো হবেই, কারেন্ট ফ্লো তো আর হ্যাঁ অফ হলো না। কারেন্ট ফ্লোটাকে একদম। অফ করতে হলে কি করতে হবে, ফাঁকা করতে হবে না? আমরা জানি কি ওপেন সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হয় না, ম্যাডাম তাই না? তারটা কেটে দিব। হ্যাঁ, তারটা খুলে দিবেন জাস্ট, ঠিক আছে? না, কেটে দেওয়া শুনতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, কেটে দেন, সমস্যা নেই। তাহলে আমরা কিভাবে ডিঅ্যাক্টিভেট করছি, সোর্স গুলো যে ডিঅ্যাক্টিভেট করার কোশ্চেনটা আসছে, কারণ আপনি একসাথে 3টা সোর্স অ্যাক্টিভেট রাখতে বা 4টা সোর্স অ্যাক্টিভেট রাখতে পারছেন না, দুইটাও পারছেন না, আপনি হাইয়েস্ট এট এ টাইমে একটা মাত্র সোর্স অ্যাক্টিভেট রাখবেন, বাকি সবগুলো ডিঅ্যাক্টিভেট করবেন। তাহলে আমাদের দরকার হচ্ছে কি যে আপনি একটা ভোল্টেজ সোর্স যখন ডিঅ্যাক্টিভেট করবেন তখন ওই ভোল্টেজ সোর্সটা রিমুভ করে সোর্সের জায়গায় একটা তার দ্বারা রিপ্লেস করবেন, আর কারেন্ট সোর্স যখন ডিঅ্যাক্টিভেট করবেন তখন কারেন্ট সোর্সটাকে রিমুভ করে ওই জায়গাটা একটা ফাঁকা করে দিবেন বা ওপেন সার্কিট করে দিবেন, ঠিক আছে? ওকে তাহলে ওকে। এটা হচ্ছে আপনাদের 3টা স্টেপ। এখন আসেন, আমি এগুলো লিখেছি কিভাবে কিভাবে সার্কিট সলভ করবেন, আমি এটা করতে চাচ্ছি না। এখন আমি অঙ্কে আসি, অঙ্ক করলে বুঝতে পারবেন। দেখেন, এই সার্কিটটা সবাই একটু খাতায় তোলেন। এই সার্কিটে কোশ্চেনটা লক্ষ্য করেন, কোশ্চেন বলেছে হচ্ছে কি যে আপনার এই ব্রাঞ্চের এই যে 12 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট আই সেটা বের করতে বলেছে, ঠিক আছে? এটা এখন আমরা বের করব। কি করে, আপনি যে কোনো ওয়েতে এটা সলভ করতে পারবেন, কিন্তু পরীক্ষার সময় আপনাকে স্পেসিফিক মেথড উল্লেখ করে দিবে যে আপনাকে সুপারপজিশন থিওরেমটাই অ্যাপ্লাই করে সার্কিটটা সলভ করতে হবে। আচ্ছা ম্যাডাম, শুরু থেকে এতগুলো থিওরেম শিখতেইছি, এতগুলো যে হ্যাঁ একটা একটা করে আসতেই থাকবে, মানে কোনো বাদ হ্যাঁ, নাই। সবগুলো মেথডই আপনার একটা করে আসবে পরীক্ষা, বুঝছেন? এই সুপারপজিশন থিওরেম দিয়ে আসবে, থেভেনিন দিয়ে আসবে, নর্টন দিয়ে আসবে, তারপরে ধরেন যে মানে এটা হচ্ছে সবগুলো ওয়াই দিয়ে আসবে। ডেল্টা, ওয়াই ডেল্টা। হুম ম্যাডাম। ওয়াই ডেল্টা দিয়ে আসতে পারে।
আচ্ছা আসতে পারে, ওকে, দ্যাটস আ গুড নিউজ। মানে এখানে ঝামেলা আছে, ওকে, হ্যাঁ, সমস্যা আসতেও ম্যাডাম। পারে। না না না, ঠিক আছে, আমি বুঝে যাই, আমরা বুঝে গেছি ম্যাডাম। দিস ইজ হাউ উই প্রিপেয়ার ফর আওয়ার এক্সামস। তো তনিমা ভালো মেসেজ ছিল। দিচ্ছে, ও কানেক্ট করতে পারছে না কেন বলেন তো? জি ম্যাডাম, আবার একটু বলবেন? তনিমা ঘোষ উনি কানেক্ট হতে পারছেন না তো। মেবি নেট একটু স্লো, আই ডোন্ট নো। হুম, আচ্ছা ঠিক আছে, কি আসেন হয়? এই সার্কিটটা সবাই তোলেন, একটু কষ্ট করে সার্কিটটা তোলেন। আন্দাজে তুলছিলাম, আমি কাজে লেগে গেছে, বাহ। না তোলেন, এই অঙ্ক করবো তো আমরা। না ম্যাডাম, আগে তুলে ফেলছিলাম, হঠাৎ করে কেন যেন তুলছি নিজেও জানি না। আচ্ছা, সাব্বির আজকে আসেন নাই না? রাত কি আসছে? আসে নাই তো। তো কয়জন আসছেন? এই দুজন। তনিমা আসতে পারছেন না কেন? দেখেন এই সার্কিটটা এখানে দেখতে পাচ্ছেন সবাই? ম্যাডাম, আপনি কি স্ক্রিন শেয়ারিং? অফ হয়ে না গেছে? ম্যাডাম, মানে রুবা বাসার আছে স্টার্টেড স্ক্রিন শেয়ারিং এই পর্যন্তই আছে। না, এবার আসছে, এবার আসছে, এবার আসছে, আসছে আসছে। সার্কিটটা সবাই তুলেছেন? জি ম্যাডাম। এখন দেখেন সার্কিটে তিনটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে আমার, ঠিক আছে? তাহলে আমরা করব কি, তিনটা স্টেপে সার্কিটটা সলভ করব। তিনটা স্টেপে আপনার সার্কিটটা সলভ করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমি প্রথমে করেছি কি, এই যে আপনার শুধুমাত্র 15 ভোল্ট যে সোর্সটা সেটা অ্যাক্টিভেট রেখেছি। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? হুম। আমি করেছি কি আপনার এই যে এই সোর্সটা অ্যাক্টিভেট রাখছি। ম্যাডাম, তাহলে 30 এম্পিয়ারটা বাদ পড়ে যাবে, 15 এম্পিয়ারটা বাদ পড়ে যাবে, কেটে দিব, মানে ভেরি আমি গুড। সরাই দিব। তাহলে আপনি কি করছেন যে এটা আমাদের থাকছে না, এটাও থাকছে না, আমি রাখবো কোনটা শুধু বলেন তো? আমি রাখবো হচ্ছে শুধুমাত্র এটা, জি ম্যাম। শুধু এটা রাখবো। আচ্ছা, এখন আমাকে বলেন আপনি এই সোর্স অন্য সোর্স দুটো কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন? দুটো কি সোর্স? ম্যাডাম, ওই যে এগুলো হচ্ছে কারেন্ট সোর্স, সরাই দিব। আচ্ছা, সরাই দিব না? হ্যাঁ অবশ্যই। এটা কারেন্ট সোর্স কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় বলেন? কিন্তু ম্যাডাম, ওই কারেন্ট সোর্স সরাই দিব, ওই যে সরিয়ে ব্ল্যাঙ্ক দিবেন। করে দেব। তার তার কেটে দিব। ভেরি গুড। তাহলে দেখেন এই সার্কিটটা দেখতে কেমন হয়ে যাচ্ছে আমার? ওই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে না ম্যাম? ব্ল্যাঙ্ক করে দিব ম্যাডাম, এই ওই দেখেন দুইটা, এই যে ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এরকম হয়ে যাবে না সার্কিটটা দেখতে? একটু লক্ষ্য করেন। কি ছিল আমার আগে? এটা আঁকেন এখন। আপনাকে এভাবে লিখতে হবে, যে এভাবে লিখবেন যে স্টেপ ওয়ান লিখে এভাবে লিখবেন যে এখানে স্টেপে কি আপনার স্টেপ ওয়ান, এভাবে লিখবেন। স্টেপ ওয়ানে লিখবেন হচ্ছে শুধুমাত্র কোনটা অ্যাক্টিভেট এখন বলেন? 15 ভোল্ট, 15 মানে ভোল্ট ইজ অ্যাক্টিভেটেড, ওদেরকে তাড়িয়ে দিব। এটা শুধু রাখবেন, ঠিক আছে? আর অন্যগুলো কি হচ্ছে আপনার, এটা অন্যগুলো ডিঅ্যাক্টিভেট সেটা বলতে হবে না। আপনি এট এ টাইমে কিন্তু মাত্র একটা সোর্স অ্যাক্টিভেট রাখবেন, এটা মাথায় রাখবেন। অনেকে ভুল করে দুটো অ্যাক্টিভেট রাখেন, এটা কিন্তু হবে না, রুলস এটা না। রুল হচ্ছে কি আপনার প্রতি সময়ে আপনি একটা সার্কিটে শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিভেট থাকবে। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেটা থাকবে, ওটা আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারবো না, কারণ ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু ডিঅ্যাক্টিভেট করা যায় না, ঠিক আছে? আরে তনিমা ঢুকতে পারছে না, উনি আমাকে বারবার মেসেজ দিচ্ছেন। কেন পাচ্ছে না বলেন তো? ম্যাডাম, একটা কাজ করেন, ওকে কি বলে, আপনার কোডটা দিয়ে দেন। আপনার যে ক্লাসরুমের যে কোডটা আছে, কোডটা ওকে ওর সাথে একটু শেয়ার করেন। আচ্ছা, আমরাই দিই, আমরা তো আছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আপনার 15 ভোল্ট অ্যাক্টিভেটেড আর অন্যগুলো ডিঅ্যাক্টিভেট। এই 15 অ্যাম্পিয়ার বলেন আর এই 30 অ্যাম্পিয়ার বলেন, দুটোই হচ্ছে ডিঅ্যাক্টিভেট। এখন এই অবস্থা সার্কিটটা আপনারা সলভ করতে পারবেন না?
জি ম্যাডাম। সলভ করে কি করবেন? আপনার উদ্দেশ্য কিন্তু এই কারেন্টটা বের করা। দেখেন কারেন্টের কিন্তু ভেরিয়েবলের যেটা ভেরিয়েবল সেটা ছিল আপনার কি আগে আগে ছিল হচ্ছে আই। আমি কিন্তু ভেরিয়েবল চেঞ্জ করে কি লিখেছি এখন বলেন? I1 ভেরিয়েবল চেঞ্জ করে আমি আই ওয়ান লিখে ফেলেছি না, I1 তাই না? আই ওয়ান লিখে ফেলেছি না? তাহলে আপনার কিন্তু কেন আই ওয়ান লিখলাম? কারণ আসলে কি আপনি যখন দুটো সোর্স ডিঅ্যাক্টিভেট করে দিবেন সার্কিটে তখন কি আগের কারেন্টটাই ফ্লো করবে না ডিফারেন্ট একটা কারেন্ট ফ্লো করবে? ডিফারেন্ট একটা কারেন্ট ফ্লো করবে। অবভিয়াসলি এই জন্য আমি কি করলাম, কারেন্ট আপনার ভেরিয়েবলটাকেও চেঞ্জ করে দিয়েছি, এটাকে আমি লিখেছি এখন হচ্ছে আই ওয়ান। এখন আপনার কাজ হচ্ছে এই আই ওয়ান কারেন্টটা বের করা। এটা পারবেন না? যে কোনো মেথডে বের করতে পারবেন আপনারা, যে কোনো মেথড যতগুলো শিখেছেন এখন পর্যন্ত, কেভিএল কেসিএল করে করেন বা ম্যাডাম ওই ধরেন। 2 আর 4 তো পরে আপনার সিরিজে চলে আসবে। হ্যাঁ ভেরি গুড, মানে যে কোনো মেথডে নোড ইউজ করতে পারবেন, মেশ ইউজ করতে পারবেন, যে কোনো মেথড ইউজ করে এখন আপনার কাজ হচ্ছে আই ওয়ানটা বের করা। দেখেন এখন কিন্তু শুধু থিওরেমটা আপনারা জানবেন, প্রসিডিউর কিন্তু আগের নিয়মেই সলভ করা, নাকি সলিউশন টেকনিক কিন্তু আপনারা শিখেছেন, কিন্তু এই মেথডটা অনুসারে কিভাবে সলভ করবেন সেটা এখন শিখছেন। তো থিওরেমটা কি বলে? থিওরেমটা বলে হচ্ছে আপনার একটা টাইমে মাত্র একটা একটা করে সোর্স অ্যাক্টিভেট থাকবে। তাহলে আপনি এখানে কি করছেন? এখন এখানে ম্যাডাম আপনি এরপরটা যদি সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে পরে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করাটা ইজি হবে। এখন দেখেন এর পরেরটা কি করছি আমি, লক্ষ্য করেন। আপনি কি সোর্স ট্রান্সফরমেশন করেছিলেন? দেখেন কি করেছে। এই তো, দেখেন এরপর সার্কিটটা আমি এটা এভাবে আঁকতে পারি না বলেন তো? অবশ্যই। আমি শুধুমাত্র কি করেছি, এই যে ফাঁকা জায়গাগুলো এখানে যে তার ছিল শুধু তারগুলো আমি খুলে দিয়েছি, এগুলো মুছে দিয়েছি, আর কিছু করেছি না। তাহলে আপনার শুধুমাত্র 15 ভোল্ট আছে, 4 আর 2, আর সবকিছু আপনার দেখেন সেম। ঠিক আছে, এখন আপনারা কিভাবে এখানে আই ওয়ান বের করবেন আমাকে বলেন, যে কেউ একজন। ম্যাডাম Source 4 আর transfer 2 6 ওহম করে ফেলবো, তারপরে সোর্স source ট্রান্সফরমেশন করে দিলাম, তারপরে কারেন্ট ডিভাইডার রুল। আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশন করার এখানে কোনো দরকার নেই, কারণ আপনি যে 4 আর 2 যোগ করে 6 পাচ্ছেন, হ্যাঁ সেটাও করতে পারেন, আপনার ইচ্ছা আপনি যেভাবে সলভ করবেন। এখানে আসলে আপনারা কিন্তু মেইন কারেন্টটাই আপনি জানেন না, যে মেইন কারেন্টটা কত ফ্লো হচ্ছে এটা কিন্তু জানেন না, যে এই সোর্স যে কারেন্ট সাপ্লাই দিচ্ছে আপনার প্লাস দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে এই কারেন্টটা কি আপনি জানেন? না। এই 15 ভোল্ট যে টোটাল কারেন্ট সাপ্লাই দিচ্ছে সেটা কিন্তু আপনি জানেন না। সার্কিটটা কি করা হচ্ছে, আগে আমি এটা রিডিউস করেছি, রিডিউস করে দেখেন কি করেছি সার্কিটটা। কেবিএল করা লাগবে না। আবার বলেন। কেভিএল KVL কেভিএল হ্যাঁ মেশ দিয়ে করতে পারবেন, নোট দিয়ে করতে পারবেন, কেভিএল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে 4 আর 2 যোগ করে 6 এনেছি, তারপরে কি করবেন বলেন? এখানে আপনি এই দুটো ইচ্ছা করলে, এই যে যেটা আবির বলছিলেন যে এই দুটো ইচ্ছা করলে সোর্স ট্রান্সফরমেশন করতে পারেন, এখানে আপনি মানে ইচ্ছা করলে এখন এখানে সোর্স ট্রান্সফরমেশন করতে পারেন, আপনার ইচ্ছে। আপনার উদ্দেশ্য হচ্ছে এই আই ওয়ান বের করা, যে কোনো ভাবে বের করেন, কোনো সমস্যা নেই। এখানে আমি কি করেছি দেখেন, লক্ষ্য করেন। ম্যাডাম আপনি কি প্র্যাকটিস করেন বাসায় যে এভাবে এভাবে লিখবো? না মানে এটা তো লেখা আছে আমার স্লাইডে, কিন্তু স্লাইডে দেখলে আপনারা বুঝতে আপনাদের কষ্ট হবে। না না না, মানে যেমন স্টেপ 1 15 ভোল্ট ইজ অ্যাক্টিভেটেড, মানে হাউ, মানে ভালোই দেখা। অসুবিধা নেই, এটা দেখেন একটু লক্ষ্য করেন আমি কি করেছি বলেন। এটার পরে এই যে এখানে আই ওয়ান বের করতে চাচ্ছেন, এবার আমি দুটো কি করেছি বলেন তো? তনিমা আসছে, হ্যাঁ ম্যাডাম এই দুইটা মানে কি বলে প্যারালাল করে দিয়েছেন, কিন্তু এই ম্যাডাম দুটো আমি এটা, প্যারালাল করে দিয়েছি। বলেন, কিন্তু ম্যাডাম এটা কি ঠিক হবে? আপনি আমি ইচ্ছা তো করলে 12 করতেও ওহমটাকে আমার পারেন। রাখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি এখানে মেইন কারেন্টটা বের করে পরে কারেন্ট ডিভাইডার ইউজ করতে পারেন ইচ্ছে করলে। কথাটা কি বুঝছেন আবি? এই যে এই আচ্ছা সার্কিটে যদি আচ্ছা। আপনি ব্যাক করেন, আমি কি করেছি এখানে, যে এই হ্যাঁ সার্কিটে ব্যাক হ্যাঁ করেছি, হ্যাঁ। এই সার্কিটটা এখানে ব্যাক করেছি দেখেন। মানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে প্রথমে আপনার এই যে এই দুটো আমি প্যারালাল করে 4 এনেছি। 4 আনার পরে আমার উদ্দেশ্য হচ্ছে আইএস টা বের করা। আইএস টা আমি জানতাম না মেইন কারেন্টটা কত, আচ্ছা সেটা বের করে পরে আমি ব্রাঞ্চ কারেন্ট বের করেছি। আই ওয়ানটা আপনাদের ব্রাঞ্চ কারেন্টের অঙ্ক করিয়েছিলাম মনে আছে? আপনি যে কোনো ভাবে এখানে আই ওয়ানটা বের করেন। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি এটা না এটা করতে চাচ্ছেন না, আপনি এই দুটাকে কি করবেন, সোর্স কনভার্সন করবেন, করে হ্যাঁ, কারেন্ট বুঝছি সোর্স বুঝছি আর ম্যাডাম। প্যারালাল জি করবেন, সেটাও করতে পারেন, আপনার জি ইচ্ছে। ম্যাডাম, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, ওর কথা আপনি আই ওয়ান বের করবেন। আই ওয়ান বের করার পর এটা আপনার কি হলো, একটা স্টেপ হলো শুধুমাত্র, ঠিক আছে? জি
দেখেন আমি এখানে অঙ্কটা করেছি, এখানে পুরো স্লাইডে করা আছে এটা আপনাদের। এখানে প্রসিডিউর গুলো লিখে দিয়েছি আমি কোনটা পরে কোনটা করেছি। এই দেখেন সবগুলো সোর্স এখানে মার্ক করা। আগে আপনার কি হলো, দুটো কারেন্ট সোর্সকে আমি ডিঅ্যাক্টিভেট করলাম, শুধুমাত্র ভোল্টেজ সোর্স অ্যাক্টিভেট রাখলাম 15 ভোল্টটা। এই যে কিভাবে আপনার সিরিজ প্যারালাল করে সার্কিটটা সলভ করেছি সম্পূর্ণ করা আছে এখানে। I1টা কিভাবে বের করলাম, ঠিক আছে। এই দেখেন এখানে কি IS টা যখন আমি বের করতে পারলাম, তারপর জাস্ট কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করেছি আর কিছু। জি ম্যাডাম। কারেন্ট ডিভাইডার রুলটা তো মনে আছে না আপনাদের? জি ম্যাডাম। এটা আমি আর রিভিউ করব না, কারণ এই অঙ্কটা অনেক বড়, 3টা স্টেপ করতে হবে। এবার দেখেন পরে সেকেন্ড স্টেপটা কি হবে আমাকে বলেন তো। ম্যাডাম কোন একটা কারেন্ট সোর্স বাদ দিব? হ্যাঁ, তাহলে আপনার 3টা সোর্সের মধ্যে আবার কি বাকি দুটোকে ডিঅ্যাক্টিভেট করে একটাকে অ্যাক্টিভেট রাখতে হবে, এটা তো বুঝতে জি পেরেছেন। ম্যাডাম। জি জি। তাহলে এখন আমি দেখেন কি করেছি, 15 অ্যাম্পিয়ারটাকে অ্যাক্টিভেট রেখেছি। এখানে কি ছিল বলেন তো, এখানে আমি যে একটা তার দিয়েছি ভোল্টেজ। এই জায়গাটায় কি ছিল বলেন। ভোল্টেজ। এখানে একটা 15 ভোল্টেজ। ভোল্ট সোর্স ছিল না, এখানে একটা জি 15 ম্যাডাম। ভোল্টের সোর্স ছিল না, জি আর এখানে কি ম্যাডাম। ছিল বলেন, এখানে একটা কারেন্ট এখানে সোর্স ছিল মনে আছে। জি ম্যাডাম। এই দুটোকে আমি কি করেছি, ডিঅ্যাক্টিভেট করেছি। 3টা সোর্স আমার সার্কিটে, 3টা সোর্স 3টা স্টেপে সলভ করতে হবে। তাহলে আমি এই দুটো এখন ডিঅ্যাক্টিভেট করলাম। এখানে ভোল্টেজ সোর্স ছিল, এখানে আমি কি করেছি একটা তার দিয়েছি। দেখেন ভোল্টেজ সোর্সের জায়গায় কিভাবে ডিঅ্যাক্টিভেট করব, তার দিয়ে রিপ্লেস করব ভোল্টেজ সোর্সটা। আর এই কারেন্ট সোর্সটা কি করেছি আমি ওপেন করেছি, ঠিক আছে। আবার আপনি সার্কিটটা সলভ করেন, যে কোনো ভাবে সলভ করতে পারবেন। দেখেন এখানে আমি কিভাবে সলভ করেছি লক্ষ্য করেন, কিভাবে সলভ করেছি বলেন। এই পোর্শনে আমি সার্কিটটা সলভ করেছি হচ্ছে নোড অ্যানালাইসিস করে। দেখেন আপনার ইচ্ছা আপনি যেভাবে করবেন। এই অবস্থায় ছিল আমার সার্কিটটা, আমি এই তারটা শুধুমাত্র এখানে খুলে দিয়েছি। এই পোর্শনটা এখানে খুলে দেওয়ার ফলে কি হচ্ছে, আমার দেখতে সার্কিটটা এরকম হয়ে গিয়েছে। আপনারা এটা সবচেয়ে বেটার হবে আমার মনে হয় সোর্স কনভার্সন করে সলভ করতে পারেন, আপনার ইচ্ছে। আমি নোট করে করেছি, কারণ একবার নোটটা আবার রিভিউ হবে এই জন্য করেছি। দেখেন এই যেখানে V1 আর V2 নোট ধরেছি, এখানে আমি নোড ইকুয়েশন গুলো লিখেছি। নোড 1 এর জন্য এটা একটা নোড না, V1 এর জন্য ইকুয়েশনটা কি হবে বলেন তো আমাকে। V1 এর জন্য V1 ম্যাডাম মাইনাস V1 V2 minus বাই V2 R divided by 4 4 V1 by মাইনাস 0 বাই 2 2 হ্যাঁ V1 মাইনাস 0 বাই 2 আর এখানে প্লাস 15। এই একটা নোট, এই একটা নোট, নোড ইকুয়েশন লিখে নোড ইকুয়েশন লিখে আমি সলভ করেছি। আমার দরকার এখানে কি বলেন, দুটো ইকুয়েশন পাচ্ছি, দুটো ইকুয়েশন সলভ করবেন। আমার দরকার হচ্ছে এখন এখানে এই কারেন্টটা আপনার I2। দেখেন আমি ভেরিয়েবল চেঞ্জ করে দিয়েছি না, I2 লিখেছি না, কারণ এখন আপনার ডিফারেন্ট একটা সোর্স আমরা অ্যাক্টিভেট করলাম বাকি দুটো ডিঅ্যাক্টিভেট করে। এখন আমি I2 বের করছি, জাস্ট V2 জানলে আমরা কি লিখতে পারবো, V2 বাই 12 করলে আমার I2 হয়ে যাবে। এখন আমি কিন্তু টেকনিক আর শিখাবো না আপনাদের যে এইভাবে সলভ করেন নোড অ্যানালাইসিস করে বা মেশ করে বা সোর্স কনভার্সন করে বা কেভিএল কেসিএল করে। এটা এখন আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে সলভ করতে পারবেন। আমি এভাবে করেছি দেখে আপনাকে করতে হবে নট নেসেসারি। আমি শুধু এখন থিওরাম গুলোর প্রসেস শিখাবো, মানে স্টেপ গুলো কোনটার পরে কি করবেন। এরপরে আবার আমি কি করছি দেখেন, পরবর্তী একটা সোর্স অ্যাক্টিভেট রাখছি, সেটা হচ্ছে এই যে এই 30 অ্যাম্পিয়ারটাকে আমি এখন অ্যাক্টিভেট রাখছি। 30 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভেট রেখেছি, এটা কারেন্ট সোর্স। আর এখানে একটা কারেন্ট সোর্স ছিল 15 অ্যাম্পিয়ারের, এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল 15 ভোল্টের। আমি ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করেছি শর্ট সার্কিট করে, কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করেছি ওপেন সার্কিট করে। এখন আপনি আবার যে কোনো মেথডে এই I3টা বের করবেন। ভেরিয়েবল কিন্তু চেঞ্জ করে দিয়েছি, দেখেন I3 লিখেছি, ঠিক আছে। তাহলে ফাইনালি আমি এখানে I3 সলভ করে দেখিয়ে দিয়েছি। দেখেন এটাও আমি নোট করে করেছি, আপনারা যে কোনো মেথড ইউজ করতে পারবেন, ঠিক আছে। I3 আমার বের হয়েছে যেটা, সেটা লিখেছি। এখন আপনারা একটা ব্যাপার মনে রাখবেন, যে আমরা আলটিমেটলি যখন আপনার কারেন্টটা পাবো সেটা হচ্ছে কি 3টা সোর্সের যেটা ইফেক্ট, 3টা সোর্সের ইফেক্টটা হচ্ছে কি আপনার বলেন তো, ইন্ডিভিজুয়াল সোর্সের ইফেক্টের যোগফলের সমান, তাই না। প্রতিটা সোর্সের ইফেক্টের যোগফলের সমান। এবং এটা খেয়াল রাখবেন যে যোগফলটা হচ্ছে কিন্তু অ্যালজেব্রিক সাম। যদি কোনো সোর্স আপনি কনসিডার করে ধরেন কোনো একটা কারেন্ট নেগেটিভ ভ্যালু পেয়েছেন, আপনাকে ওই নেগেটিভ ভ্যালুটা ওই অবস্থায় যোগ করতে হবে, অ্যালজেব্রিক সাম। দেখেন এখানে আমি I1 পেয়েছিলাম কত, দেখেন তো -0.5 এসেছে আমার I1 এর মানটা, দেখেছেন। এটা কিন্তু আমি এভাবেই রাখবো। I2 প্লাস এসেছে, I3 প্লাস এসেছে, কোনো সমস্যা নেই। মানে হচ্ছে অ্যালজেব্রিক সাম করতে হবে আপনাকে, প্লাস মাইনাস যে অবস্থায় যেটা পেয়েছেন সেটা আপনার সেভাবে যোগ বিয়োগ করে যা পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার আলটিমেট রেজাল্ট। এই আইটা হচ্ছে এখন কি 3টা সোর্স কম্বাইন্ড ইফেক্টের কারণে যে কারেন্টটা ফ্লো করাচ্ছে সেই কারেন্ট,
ঠিক আছে, এটাই হচ্ছে থিওরেমটা। মানে আপনার সার্কিটে যদি একের অধিক ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, আপনি কি করবেন, একটা একটা করে সোর্স কনসিডার করে সার্কিটটা ক্যালকুলেশন করবেন আপনার ডিজায়ার্ড কারেন্ট বা ভোল্টেজ বের করার জন্য। ফাইনালি আপনার কি কাজ, তিনটা সোর্স বা একটা সোর্স থাকলে বা দুটো থাকলে কি হবে, আপনার সবগুলোর ইফেক্টের যোগফল হবে হচ্ছে হচ্ছে আপনার কম্বাইন্ড ইফেক্ট। এখন দেখেন আর একটা ম্যাথমেটিক্স এখানে আছে, একটা ম্যাথ দেখি আমরা। এই অঙ্কটা কিভাবে করবেন বলেন আমাকে। ম্যাডাম যেহেতু তিনটা সোর্স আছে, তিন ভাবে মানে তিনটা ভাগে করতে হবে, একটা একটা বাদ দিয়ে তাহলে এখানে আপনার চাচ্ছে হচ্ছে এই 6 কিলো ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটা। তাহলে আপনার জি তিনটা সোর্স, তিনটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তিনটা স্টেপে সার্কিট সলভ করতে হবে। জি প্রথমে আপনি ধরেন 15 ভোল্ট, তারপরে 30 মিলি অ্যাম্পিয়ার, তারপর 10 ভোল্ট, তিনটা অ্যাক্টিভেট রাখবেন। দেখেন আমি হুম করেছি অঙ্কটা। প্রথমে আমি কি করেছি, 30 মিলি অ্যাম্পিয়ারটা অ্যাক্টিভেট রেখেছি, আর এই বাকি দুটো হচ্ছে কি আমার ডিঅ্যাক্টিভেটেড। দুটোই কি আপনার ভোল্টেজ সোর্স ছিল না, দেখেন জি এটাও একটা ভোল্টেজ সোর্স ছিল, এটাও একটা ভোল্টেজ সোর্স ছিল। তাহলে আমি ডিঅ্যাক্টিভেট করবো কিভাবে বলেন, তার বসিয়ে দিব। সোর্সের জায়গায় তার বসিয়ে দেবো। এখন তার বসিয়ে দিয়ে সার্কিট আপনি যেভাবে ইচ্ছে সেভাবে সলভ করেন, আপনার ইচ্ছে, এটা আমি বলবো না কিভাবে সলভ করবেন আপনার। এখন আমি কিন্তু ভেরিয়েবলটা কিন্তু আই লিখে নিই, এটা লক্ষ্য রাখবেন অবশ্যই। আই লিখতে হুম পারবেন না আপনি, এখানে আমি কি লিখেছি I1, ঠিক হুম আছে। I1 লিখেছি কারণ আপনার কি অবশ্যই ডিফারেন্ট কারেন্ট ফ্লো হবে, এই জন্য আমি ডিফারেন্ট ভেরিয়েবল দিয়ে ডিনোট করেছি। তারপরে আপনি ফাইনালি বলেন জুনাইদ। ম্যাম ওই ভোল্টেজ সোর্সের জায়গায় যদি একটা কারেন্ট সোর্স থাকতো তখন তো মানে হ্যাঁ 10 ভোল্টের জায়গায় যদি একটা কারেন্ট সোর্স থাকতো তাহলে তো ওই 6 কিলো ওহম আর 4 কিলো ওহম দুটা বাদ যেত না নাকি, যেহেতু এতটুকু ফাঁকা থাকতো। হ্যাঁ হ্যাঁ, যদি আপনি কারেন্ট যদি যদি এখানে কারেন্ট সোর্স থাকতো তাহলে তো আপনার আর বের করতেই হতো না, অঙ্কটা তো সলভ করতেই হতো না। কারণ এখানে কারেন্ট সোর্স নাই তো, এই কারেন্টটা আর এই কারেন্টটা তো সেম, বুঝতে পেরেছেন না, এই কারেন্ট হ্যাঁ সোর্সের সাথে এটা সিরিজে থাকতো, তখন তখন জাস্ট এই কারেন্ট সোর্সের ভ্যালুই হতো এই কারেন্টটা, আর তো কিছু না। আচ্ছা। তখন ওই আইটা তো ধরতামই না। তখন তো আপনার এটা অঙ্কই আসলে কোনোভাবে হতো না, মানে যদি এখানে কোনো কারেন্ট সোর্স দেওয়া থাকতো তাহলে তো আপনাকে নিশ্চয়ই সবই এখানে তো আই করা। বের করতে বলতো না। সবই এই করা। কারেন্ট সোর্সের মানটাই তো তখন এই কারেন্টটা হতো, কারণ সিরিজ তো না এই পুরো হুম সম্পূর্ণটা। আপনি বলছেন কি যে মানে সোর্স ট্রান্সফরমেশনের কথা বলছেন তাই না, যদি এখানে কারেন্ট সোর্স থাকতো আপনি সার্কিটটা সোর্স ট্রান্সফরমেশন সলভ করতেন তাহলে কি হতো, তাহলে অবশ্যই এই 6 আর 4 বাদ যেত। আমি বুঝেছি আপনার কথাটা কি বলতে চাচ্ছেন। যদি এখানে আপনার একটা কারেন্ট সোর্স থাকতো আর এখানে যদি আপনার মানে সোর্স ট্রান্সফরমেশন করে এটা সলভ করতেন তাহলে কারেন্ট সোর্সের সাথে সিরিজের রোধগুলো বাদ যেত, তাই বলতে চাচ্ছেন না আপনি। জি জি ম্যাডাম জি। এটা হচ্ছে আপনার এই থিওরেমটা হচ্ছে যে আপনি তিনটা সোর্সের জায়গায় একটা একটা করে সোর্স কনসিডার করবেন, ঠিক আছে। এখন আপনি যদি এখানে কারেন্ট সোর্স রাখতেন তাহলে আপনার এই কারেন্ট সোর্সের জন্য এই কারেন্টটা বের করার কোনো ব্যাপারই ছিল, ইজিলি বের হয়ে যেত। আচ্ছা এখন হচ্ছে কি আপনার যদি এই সোর্স অ্যাক্টিভেট রাখে বাকি দুটো ডিঅ্যাক্টিভেট করেন তাহলে দেখতে এরকম হবে। এবার আপনি I1 বের করেন যে কোনো মেথডে, ঠিক আছে। আমি এখানে কি করেছি দেখেন, আমি সিরিজ প্যারালাল করে বের করেছি, কারণ এই দুটো সিরিজ এই দেখেন জাস্ট কারেন্ট ডিভাইডার রুল হবে। এখন এই 10 কিলো আর এই 14 কিলো হচ্ছে আপনার প্যারালাল হয়ে গিয়েছে, এখন জাস্ট কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আপনি যে কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতেই পারেন। এটা ইজি, এভাবে আমার ইজি মনে হচ্ছে আমি এভাবে সলভ করেছি। এই দেখেন তারপরে আবার সেকেন্ড স্টেপে আমি কি করেছি দেখেন, এখানে একটা কি ছিল বলেন তো আগে, 30 মিলি কারেন্ট অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স সোর্স। ছিল আর এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল। এই সেকেন্ড স্টেপে আমি কি করেছি, এখন এই 15 ভোল্টটা অ্যাক্টিভেট রেখে এই দুটোকে ডিঅ্যাক্টিভেট করেছি। এটা খেয়াল রাখবেন আপনি কিন্তু এট এ টাইমে মাত্র একটা সোর্স অ্যাক্টিভেট রাখবেন, একটা, বাকি সবগুলো ডিঅ্যাক্টিভেট, ঠিক আছে। সার্কিটে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে, একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকুক, ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ওটা থাকলে ওভাবেই আমরা ক্যালকুলেশন করবো। আচ্ছা এবার I2 বের করা কোনো ব্যাপার বলেন তো এই সার্কিটে, না, সব সিরিজ। সব সিরিজ, ভেরি গুড। তাহলে সবগুলো সিরিজে যোগ করে I2 বের করবো, এই দেখেন আমি করেছি, একদম সিম্পল। আচ্ছা এবার স্টেপ 3 তে কি করবেন, 10 ভোল্ট কে অ্যাক্টিভেট রাখবেন আর বাকিগুলো সেম। ডিঅ্যাক্টিভেট, আবার সব সিরিজ, কিন্তু কারেন্টটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে I3 বলেন তো আমি, ম্যাডাম এটা পজিটিভ তো, এদিক দিয়ে ঢুকতেছে ভালো না। করে চিন্তা করেন। নেগেটিভ এই হবে। সোর্স কারেন্ট, এই সোর্স কারেন্ট সাপ্লাই নেগেটিভ সেটা তো এদিকে যাবে, ও হ্যাঁ সরি মাই ব্যাড। ঠিক আছে, তাহলে মাইনাস হবে দেখেন এই যে। তাহলে আপনি অ্যালজেব্রিক সাম বের করছেন, অ্যালজেব্রিক সাম বের করছেন মানে কি, অ্যালজেব্রিক সাম বের করছেন মানে প্লাস মাইনাস যে অবস্থা আছে সেভাবেই রাখছেন। এই যে আইটা আসলে কি হবে, তিনটা স্টেপের কারেন্টের যোগফল এবং সেই যোগফলটা কি অ্যালজেব্রিক সাম, প্লাস পেলে প্লাস মাইনাস পেলে মাইনাস ভ্যালু ওইভাবে রেখেই যোগ বিয়োগ করবে, ঠিক আছে। এটা ফাইনালি ম্যাডাম এই ম্যাথে তোমরা প্লাস মাইনাস ছাড়া কোনো ঝামেলা বেশি পাবো না। না আর কোন ঝামেলা পাবেন না।
এটা খুব মানে ইজিয়েস্ট একটা থিওরেম। এখন প্রবলেম হচ্ছে যদি আপনার সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন কি করবেন বলেন তো? ধরেন সার্কিটে আপনার ডিপেন্ডেন্ট সোর্স আছে, ম্যাডাম সুপারপজিশনে তো বলছিলেন ইন্ডিপেন্ডেন্ট লাগবে, আপনি তো আচ্ছা সব তাহলে কি পূরণ ডিপেন্ডেন্ট করলেন সোর্স না। গুলো কি করবেন? না না, ওটা ডিপেন্ডেন্ট ওটা সোর্স রেখে থাকতে দেবো। পারে, ওটা রেখে দিবেন, ওটা যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দিবেন। এই অঙ্কটা একটু সবাই তোলেন, এটা আমার সাথে সাথে একটু করেন। আজকে ম্যাডাম পিডিএফ পড়ি নাই, হ্যাঁ। দরকার নাই পিডিএফ পড়ার, এই অঙ্কগুলো তখন 3টা অঙ্ক করবেন একটু পরে, মানে কালকে করবেন। আর কালকে আমি তাহলে আরো কি কিছু ম্যাডাম এক্সাম্পল আমাদের দেখাবো। তো, ম্যাডাম মেন কথা কি তাহলে আমাদের এটা 2 ক্লাসে শেষ হয়ে যাবে? হ্যাঁ কিন্তু তখন ছোট ছোট টপিক, এখন তো আমি বললাম না প্রসিডিউর, সার্কিট সলিউশনের সব প্রসিডিউর আপনাদের শেখানো শেষ। এখন শুধু আপনারা জাস্ট কি থিওরেম গুলো পড়বেন, যে কিভাবে কোন থিওরেম কাজে লাগিয়ে সার্কিট সলভ করবেন কিভাবে। আচ্ছা ভিতরে কেমন এবার যেন বলেন। মনে হচ্ছে বানান শেষ হয়ে গেল। না না এখন অনেক বাকি আছে। আচ্ছা দেখেন, এই সার্কিটে সবাই তোলেন, এখানে আমাকে তুলে বলেন যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। ইন্ডিপেন্ডেন্ট 1 2 2টা দুইটা। 3টা। ভিনট কে না, ধরবো ম্যাডাম, ভিনট কে, ঠিক আছে তাহলে ভিনট তো 2টা। আপনার সোর্স না, ভিনট ওকে তো হচ্ছে সরি। আপনার এই ব্রাঞ্চের ভোল্টেজ, এটাই বের করতে বলেছে, জি। বলেছে এটা বের করেন। হুম, ভিএক্স বের করবো। ভিএক্স, ভিএক্স টা কি বলেন তো এখানে বলতে পারেন? এই যে ম্যাডাম ডিপেন্ডেন্ট 2 ভিএক্স ভেরি এর গুড। সাথে। মানে আসলে এই যে বলেছিলাম যে আমি সার্কিটে যে আপনার ডিপেন্ডেন্ট সোর্স যখন থাকে তখন হচ্ছে কি আপনার এই সোর্সের যে ভেরিয়েবলটা, এটা কি একটা কারেন্ট সোর্স না বলেন তো? হুম হুম হুম। কি কন্ট্রোল কারেন্ট সোর্স বলেন এটা, কে বলতে পারবে? ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। হ্যাঁ, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট। আমি বলেছিলাম যে এই ডিপেন্ডেন্ট সোর্সের এই কারেন্টটা ডিপেন্ড করবে হচ্ছে আর কোনো ভোল্টেজের উপর, তাহলে ওই ভোল্টেজ সার্কিটে মার্ক করা থাকবে, সেই মার্কটা হচ্ছে এটা, এটা ভিএক্স। এই ভিএক্স এর উপর ডিপেন্ড করছে হচ্ছে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে এখানে, এই সোর্সটা কি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবে সেটা এখানে ডিপেন্ড করছে। ঠিক আছে? ওকে আচ্ছা এই অঙ্কটা আমি আজকে আর করাই না, হ্যাঁ আজকে যাই একটু, বাদ দিয়ে আজকে করাবো, ম্যাডাম সরি। বললাম আজকে আর অঙ্ক করাবো না, ও এটা করাবেন না? কালকে করাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এটা আপনারা একটু দেখেন কিভাবে করছে, এটা দুইটা স্টেপে কিন্তু সলভ করতে হবে। ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু এখানে মানে কোনো ঝামেলা করবে না, এটাকে ডিঅ্যাক্টিভেটও করতে পারবো না আমরা, পারবো বলেন তো আমাকে? না এটাকে ডিঅ্যাক্টিভেট করতে হলে কি এটা ওপেন করতে হবে না, এবং ওপেন করার শর্ত কি আপনার এই ভিএক্স এর মানের উপর ডিপেন্ড করবে, ভিএক্স যদি 0 হয় তাহলে আপনার এটা 0 হবে, তাই না? তাছাড়া তো জি। জীবনেও হবে না, ভিএক্স তো 0 না, তাই এটা আপনি কোনোভাবেই ডিঅ্যাক্টিভেট করতে পারবেন না। শুধুমাত্র এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুইটা, এটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করে দুইটা স্টেপে সার্কিটটা সলভ করে ভি নট বের করবেন। ঠিক আছে? এটা আমরা তাহলে নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যাই। জি ম্যাডাম ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।